Assalamu alaikum. So today we will discuss about dental caries. What? Dental caries. Okay. Dental caries. তো আজকে আমরা হচ্ছে ডেন্টাল ক্যারিজ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে ডেন্টাল ক্যারিজ জিনিসটা কি। ডেন্টাল ক্যারিজ সহজ কথায় বলা হয় কি, ডেন্টাল ক্যারিজ হচ্ছে আমাদের যে টুথের সারফেস আছে না, সেটার ডিমিনারেলাইজেশন। ডিমিনারেলাইজেশন বাই ব্যাকটেরিয়াল অ্যাসিড। এখন এই জিনিসটা যদিও একটা ছোট্ট শব্দ ক্যারিজ, বাট এটার আসলে অনেক বেশি ইন্টার রিলেশন আছে অনেকগুলা জিনিসের সাথে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারিজটা কখন হবে, কাদের হবে এবং কেন হবে। তো এটা চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফোর ফ্যাক্টর, ওকে। এক নাম্বার হচ্ছে ডায়েট, আমাদের ডায়েট। তারপর হচ্ছে কি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া লাগবে তাই না, যে অ্যাসিডটা প্রডিউস করবে। দেন হচ্ছে টাইমিং, and finally susceptible tooth surface. Susceptible tooth surface. So এই যে চারটা, দিস ফোর ফ্যাক্টরস উইল ডিসাইড যে আমাদের ক্যারিজটা হবে কি হবে না। এমন না যে চারটা যে কোনো, যে আমার ডায়েটই শুধু সমস্যা থাকলে আমার ক্যারিজ হবে অথবা আমার ব্যাকটেরিয়া থাকলেই ক্যারিজ হবে, বিষয়টা এমন না। যখন চারটা ফ্যাক্টরি হচ্ছে কি হবে, ফেভারেবল কন্ডিশনে আসবে, চারটাই হচ্ছে কি এট দ্য সেম টাইম আমার এমন কন্ডিশন হবে যে কি, যেটা ক্যারিজ হওয়ার জন্য ফেভারেবল, তখনই কিন্তু ক্যারিজটা হবে। তো ডায়েট জিনিসটা কি, ডায়েট হচ্ছে মেইনলি কোন ধরনের খাবার সেটা আমাদেরকে জানতে হবে। তো মেইনলি হচ্ছে সুক্রোজ। সুক্রোজ, সুক্রোজ বলতে ফার্মেন্টেবল যে কার্বোহাইড্রেট, ডায়েট বলতে কি হবে, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, ফার্মেন্টেবল কার্ব। কারণ কি, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু ব্যাকটেরিয়া কি করতে পারবে না, অ্যাসিড প্রডিউস করতে পারবে না। এই যে ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট কে ফার্মেন্ট করে ব্যাকটেরিয়া কি করে, অ্যাসিড প্রডিউস করে। কি প্রডিউস করে? অ্যাসিড, অ্যাসিড প্রডিউস করে। এবং সেই অ্যাসিডটাই কি করে, টুথের ডিমিনারেলাইজেশন করে। এবং বাকি জিনিসগুলা কি, টাইমিং কি, আর সাসেপ্টিবল টুথ সারফেসটা কি। তো টাইমিং হচ্ছে কি, ধরেন একটা মানুষ কি করে, দিনে সকালে একবার কি খায়, এই ধরনের সুক্রোজ খায়, তারপর আবার সকাল 9টায় একবার খায়, আবার 11টায় খায়, আবার 1টায় খায় দুপুর। মানে এইভাবে সে ফ্রিকুয়েন্টলি কি করে, ফ্রিকুয়েন্টলি ইনটেক করে, ফ্রিকুয়েন্ট কার্বোহাইড্রেট ইনটেক করে, ফ্রিকুয়েন্টলি ইনটেক করে কার্ব। আর আরেকটা মানুষ হচ্ছে খুব ইনফ্রিকুয়েন্টলি, মানে সে হচ্ছে খুব গ্যাপ দিয়ে করে, ধরো সকালে খায় আর হচ্ছে সে রাতে খায়। তাহলে এটা কি, এটা হচ্ছে গ্যাপ আছে বেশি। এখন ধরো একটা মানুষ যে হচ্ছে ঘন ঘন খাচ্ছে, ফ্রিকুয়েন্টলি ইনটেক করতেছে, যে ফ্রিকুয়েন্টলি ইনটেক করতেছে, তখন কি হয়, আমাদের যে স্যালাইভা আছে না, স্যালাইভার কাজ কি, স্যালাইভা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই ক্ষেত্রে। স্যালাইভার কাজ হচ্ছে কি, এই যে আমাদের অ্যাসিডটা প্রডিউস করে ব্যাকটেরিয়া, ধরো সে কার্বোহাইড্রেট খাচ্ছে, একটা মানুষ কি করতেছে, কার্ব খাচ্ছে, কার্ব খাচ্ছে, তখন কি তৈরি হচ্ছে, কার্ব বলতে কি, কার্ব ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট। অবশ্যই কথাটা কি হবে, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট। যে কোনো কার্বোহাইড্রেটে কিন্তু প্রবলেমটা হবে না, হবে শুধুমাত্র ফার্মেন্টেবল কার্বোহাইড্রেটে। সো ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খাওয়ার পর তার কি হবে, নর্মালি হচ্ছে অ্যাসিড তৈরি হবে। কিন্তু আমাদের যে স্যালাইভা সেটা কি করে, স্যালাইভার কাজ কি, বাফারিং করে। বাফারিং আমরা পড়ছি না ফার্স্ট ইয়ারে, অরবানসি ছিল যে স্যালাইভার ফাংশনের মধ্যে ছিল যে স্যালাইভা কি করে, বাফারিং অ্যাকশন, বাফারিং। তো বাফারিং অ্যাকশনে সে কি করে, যেই অ্যাসিডটা আমরা প্রডিউস করতেছে সেই অ্যাসিডটাকে কি করে, নিউট্রালাইজ করে, নিউট্রালাইজেস দ্য অ্যাসিড, নিউট্রালাইজেস দ্য অ্যাসিড।
বাট চিন্তা করো যে একটা মানুষ যে ঘন ঘন কার্বোহাইড্রেট খাচ্ছে, যে একবার 9টায় খাচ্ছে, আবার 11টা, আবার একটা, আবার আবার বিকেলে খাচ্ছে, সে কন্টিনিউয়াসলি কি কার্বোহাইড্রেটের উপরই আছে। কোক খায়, কিছুক্ষণ পর পরই 1 ঢোক 2 ঢোক করে খায়। তাহলে সেই মানুষটার স্যালাইভা কি এনাফ টাইম পাবে সবগুলো অ্যাসিডকে কি করার, নিউট্রালাইজ করার? পাবে না। কিন্তু যে গ্যাপ দিয়ে খায়, অর্থাৎ সকালে একবার খায়, দুপুরে একবার খায়, রাতে খায়, এইভাবে গ্যাপ দিয়ে খায়, তার কি হবে? তার কিন্তু প্রথমবার খাওয়ার পর স্যালাইভাটা অ্যাক্টিভেটেড হয়ে সে কি করবে, ওই যে অ্যাসিডটাকে বাফারিং করে ফেলবে। তারপর আবার সে দুপুরে খায়, তখনও স্যালাইভা আবার সেটাকে বাফার করবে। তাইলে কি করতেছে, স্যালাইভা কিন্তু তার কাজ করার সময় পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, স্যালাইভা কাজ করার সময় পাচ্ছে, কিন্তু যে ফ্রিকুয়েন্টলি খাচ্ছে সে কিন্তু স্যালাইভাকে কাজ করার সময় দিচ্ছে না। তাই না? বিষয়টা তো এইরকমই। তার মানে টাইমিং খুব ইম্পর্টেন্ট, টাইমিং অফ ইনটেক অফ কার্বোহাইড্রেট, তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আরেকটা ফ্যাক্টর বাদ আছে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে কি, সাসেপ্টিবল টুথ সারফেস। নাম কি? সাসেপ্টিবল টুথ সারফেস। হোয়াট ডাজ দ্যাট মিন? সাসেপ্টিবল টুথ সারফেস মানে হচ্ছে এমন টুথ সারফেস যেটা কি যেটা কি না তোমার গর্ত বা হচ্ছে রাফ থাকে এরকম, যেখানে ইজিলি কোনো একটা খাবার খাওয়ার পর কি হবে, খাবারটা আটকে যাবে। যেমন কি আমাদের সাসেপ্টিবল টুথ সারফেস বলতে আমি পিট অ্যান্ড ফিশার হতে পারে, পিট অ্যান্ড ফিশার। তাই না? আমাদের কি থাকে, আমাদের যে পোস্টেরিয়র টুথ গুলা আছে সেগুলার সারফেসে কি থাকে, এরকম কি থাকে, পিট এন্ড ফিশার থাকে না? এই যে একটা পিট, এই যে পিট, এই যে সেন্ট্রাল ডিস্টাল ছিল না, আছে তো। এই যে পিট, আর এগুলা কি, এগুলো তো ফিশার, এটা হচ্ছে কি ফিশার। তাহলে এই যে পিট এন্ড ফিশারে তুমি যখন খাবার খাবা, সেই খাবারটা অনেক ইজিলি কি করবে, এখানে গিয়ে অ্যাকুমুলেশন হবে, আটকে যাবে, তাই না? অথবা তার যে কোনো দাঁতের যে কোনো সারফেসে যদি কি তৈরি হয়, রাফনেস তৈরি হয়, কি তৈরি হয়, রাফনেস, রাফ সারফেস যদি তৈরি হয়, সেই রাফ সারফেসে কি হবে, খাবারটা গিয়ে আটকে থাকবে। এটাকেই বলে কি, টুথ সারফেস, সাসেপ্টিবল টুথ সারফেস। যে সারফেসটা স্মুথ সেখানে কিন্তু ইজিলি কি হবে না, ক্যারিজ হবে না। আমাদের যে ক্যানাইন টুথটা আছে, ক্যানাইনকে বলা হয় এখানে সবচেয়ে কম হচ্ছে ক্যারিজ হওয়ার চান্স। কেন জানো? কারণ ক্যানাইন হচ্ছে অ্যানাটমিটা যদি আমরা দেখি, ক্যানাইনটা যদি সাইড থেকে আমরা দেখি, তাহলে ক্যানাইনটা দেখতে কি রকম, কাইন্ড অফ এই রকম না একটু, মানে কাইন্ড অফ এইরকম যে একটু কনভেক্সিটি বেশি থাকে। তার মানে কি, এখানে ইজিলি কিন্তু ফুড অ্যাকুমুলেশন করতে পারে না। এই জন্য কিন্তু ক্যানাইনে তোমার ক্যারিজ হওয়ার চান্স অনেক কম বলা হয়। যেটা কেমন, আহ কনভেক্স, কনভেক্স তার মানে কি ফুড ইজিলি কিন্তু এখানে অ্যাকুমুলেট করবে না, ফুড এখানে তো থাকতেই পারবে না, সে তো ওয়াশ আউট হয়ে যাবে। এই আর কি। তাহলে এটা হচ্ছে কি, সাসেপ্টিবল টুথ সার্ফেস। তাহলে চারটা ফ্যাক্টর কেন, কিভাবে, এটা আশা করি বুঝতে পারছো। চারটা ফ্যাক্টরি যখন ফেভারেবল কন্ডিশনে হবে, যে চারটা ফ্যাক্টরি চাচ্ছে যে তোমার ক্যারিজ হোক, তখনই ক্যারিজ হবে। শুধু তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ তাইলে কিন্তু ক্যারিজ হবে এমন না। অথবা তোমার মুখে তো অলওয়েজই ব্যাকটেরিয়া থাকে, তাহলে কি ক্যারিজ সবার হয়? হয় না। তারপরে এই যে টাইমিং, সবকিছু মিলাইয়া যখন ফেভারেবল হবে তখনই ক্যারিজ হবে, কথাটা বুঝতে হবে কিন্তু। যে আমি অনেক বেশি ভাত খাই বা অনেক বেশি কি খাই, কার্বোহাইড্রেট খাই, অনেক বেশি কোক খাই, তাহলে কি আমার ক্যারিজ হয়ে যাবে? না। তবে এটা সত্যি ইম্পর্টেন্ট যে 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 যারা বেশি ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খায় তাদের চান্স অনেক অনেক বেড়ে যায়। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের থেকে সুক্রোজ টাইপের যে কার্বোহাইড্রেট, সেটা খাইলে ক্যারিজ হওয়ার চান্স অনেক অনেক বেড়ে যায়। তো যদি আমি চারটা ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে বলা হয় এই ডায়েটটাকেই জন্য। ডায়েট, কি খাচ্ছি এবং সেটার টাইমিং। ব্যাকটেরিয়া তো অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার ওরাল ক্যাভিটি, তাই না? ব্যাকটেরিয়া সবসময় কিন্তু প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট কিন্তু, এটা তো জানো। তাই না? আমরা যখন নর্মাল ফ্লোরা পড়বো মাইক্রোবায়োলজিতে, আমরা দেখবো যে আসলে অলওয়েজ ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন আওয়ার ওরাল ক্যাভিটি। তো সবসময় কি ক্যারিজ হচ্ছে? হচ্ছে না। কেন? সেটা ওই যে অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার একটা হচ্ছে তার ডায়েট, টাইমিং এন্ড সাসেপ্টিবল টু সার্ফেস। তারপর আমি কি ওরাল হাইজিন মেনটেন করতেছি কিনা, সেটাও একটা বড় ফ্যাক্টর কিন্তু। তবে মেইন চারটা ফ্যাক্টর, প্রি ডিসপোজিং ফ্যাক্টর অফ ক্যারিজ ইনিশিয়েশন, দ্যাট ইজ ডায়েট, ব্যাকটেরিয়া, টাইমিং এন্ড সাসেপ্টিবল টু সার্ফেস। এই চারটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে এই চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কি ক্যারিজ ইনিশিয়েশন, প্রোগ্রেশন বলো সবকিছুই। তাহলে এই হচ্ছে কি হয়, কার্বোহাইড্রেট খেলাম, তারপর হচ্ছে অ্যাসিড প্রডিউস হলো, স্যালাইভা সেটাকে বাফারিং করে দেয়। তো নর্মালি সবার ক্যারিজ হয় না। কখন হবে? যখন ওই যে আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে কার্বোহাইড্রেট খাওয়ার, আমার টুথ সারফেসটা রাফ থাকবে, পিট অ্যান্ড ফিশার থাকবে, এবং হচ্ছে আমার যে ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট আমি বেশি খাচ্ছি,
এই যে এই সবকিছু আমি ওরাল হাইজিন মেনটেন করতেছি না, এই সবকিছু আলটিমেটলি কি করবে, ক্যারিজ শুরু করার জন্য আগাই দিবে আর কি, বিষয়টা এরকম। এখন এটা হচ্ছে আমার ক্যারিজ, নর্মাল একদম সিম্পল ভাষায় এটা হচ্ছে এভাবেই ক্যারিজটা, সিম্পল ভাষায় বলতে গেলে। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এখন ক্যারিজ আমাদের তো কি আছে, টুথে কি আছে, এনামেল আছে, ডেন্টিন আছে, তাই না? এই দুইটা জায়গায় তো বলা হয় কি ক্যারিজ হয়। পাল্পে গেলে তো সেটা আর ক্যারিজ না, সেটাকে বলে পালপাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য পাল্প, বিকজ পাল্প হ্যাজ ব্লাড সাপ্লাই। পাল্পে কি আছে, ব্লাড সাপ্লাই আছে। ব্লাড সাপ্লাই যেখানে নাই সেখানে কখনো ইনফ্লামেশন হবে না। তাহলে এনামেল ডেন্টিনে কি হবে, কখনো ইনফ্লামেশন হবে হবে না। তাহলে ব্লাড সাপ্লাই কোথায় আছে, পাল্পে। তো পাল্পে যেটা হবে সেটা হচ্ছে পালপাইটিস। জিনিসটা খেয়াল রাখতে হবে যে পাল্পে কখনো কিন্তু ক্যারিজ হবে না, ক্যারিজ হবে যেখানে কি নাই, ব্লাড সাপ্লাই নাই সেখানে ক্যারিজ, আর যেখানে ব্লাড সাপ্লাই আছে সেটাকে বলে পালপাইটিস। তাহলে এনামেল আর ডেন্টিন ক্যারিজ, আমি আজকে জাস্ট এনামেল ক্যারিজটার এত জেনেসিস, অর্থাৎ এনামেল ক্যারিজ কিভাবে হয় সেইটুকু বলবো। ডেন্টিন ক্যারিজ ওটা আবার আলাদা হচ্ছে, ওটার মেকানিজম। তো এনামেল ক্যারিজটা কিভাবে হয় যদি আমরা একটু দেখি। তো যদি আমরা একটা টুথ সারফেস আঁকলাম, এই যে আমার একটা টুথ, এই যে একটা টুথ, ঠিক আছে। টুথে কি আছে, এই যে সবচেয়ে বাইরে কি আছে, এনামেল আছে, তারপর আছে কি, ডেন্টিন আছে, আর ভিতরে হচ্ছে পাল্প। তাহলে এটা হচ্ছে পাল্প। পাল্পটা যদি রেড কালার দিই, এটা হচ্ছে কি আমাদের পাল্প। আর বাইরেরটা হচ্ছে এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন, এটা হচ্ছে ডেন্টিন, এগুলো ডেন্টিনাল টিউবুল বোঝাচ্ছে, ঠিক আছে। আর বাইরেরটা হচ্ছে কি, এনামেল। তো এখন এই যে এনামেলে কিভাবে ক্যারিজ হয় আমরা হচ্ছে আজকে সেইটুকু নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো, এনামেল ক্যারিজ, এনামেল ক্যারিজ। এখন এনামেল ক্যারিজ বুঝতে হলে প্রথমেই আমাদেরকে দুধের যে স্ট্রাকচার সেটা বুঝতে হবে। তো দুধের স্ট্রাকচারটা কি, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, রাইট? হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, এটা হচ্ছে টুথের মেইন যে স্ট্রাকচার। হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল কিন্তু খুবই বেশি কি, হার্ড। এবং এইটা এতটাই হার্ড যে টুথের সবচেয়ে মানে আমাদের বডির সবচেয়ে হার্ডেস্ট পার্ট বলা হয় এনামেলকে। কিন্তু সেই এনামেলেও কি আছে, যে কোনো একটা মানে হাই সিকিউরিটি একটা জায়গা, ধরো একদম খুব হাই সিকিউরিটি, কিন্তু সেখানেও কিন্তু অনেক সময় কি হয়, চুরি ডাকাতি হয় না, রবারি হয়। তারপর হচ্ছে একদম হাই সিকিউরিটি একটা সেল, একটা হাই সিকিউরিটি একটা কারাগারের ভিতর থেকেও কিন্তু আসামি কি করে, পলাই যায়। কিন্তু কিভাবে পলায়, অর্থাৎ সেখানে একটা লিক থাকে। ঠিক তেমনি এনামেল এত বেশি হার্ড একটা স্ট্রাকচার, বাট এনামেলও কি আছে, লিক আছে একটা। সেই লিকটা হচ্ছে কি, অর্গানিক ম্যাটেরিয়াল, তাই না? অর্গানিক ম্যাটেরিয়াল 1 to 2% প্রবাবলি থাকে অর্গানিক ম্যাটেরিয়াল। আর এটা হচ্ছে স্ট্রি অফ রেড জিয়াস, পড়ছি না আমরা এনামেলের যখন আমরা স্ট্রাকচার পড়ছিলাম, স্ট্রি অফ রেড জিয়াস। তাহলে এরা হচ্ছে কি আমার এনামেলের লিক, এত এত হাই সিকিউরিটি তারপরও কি আছে, লিক আছে। সেই লিকের নাম অর্গানিক ম্যাটেরিয়াল অ্যান্ড স্ট্রি অফ রেড জিয়াস। এবং মনে রাখবা কখনোই কিন্তু ধরো ব্যাকটেরিয়াল অ্যাসিড এই হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে ভেঙেই এনামেলে ঢুকে না, ওরা ঢুকে কিন্তু এই অর্গানিক ম্যাটেরিয়াল আর স্ট্রি অফ রেড জিএস দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এনামেলটা, এই এনামেলের সব জায়গায় ধরো হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, কিন্তু মধ্যখানে মধ্যখানে কি আছে, ধরো এটা হচ্ছে কি একটু অর্গানিক ম্যাটেরিয়াল, একটু অর্গানিক ম্যাটেরিয়াল, একটু অর্গানিক, খুবই কম কিন্তু আছে। সেই অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে কি হবে, অ্যাসিডটা ঢুকবে। এখন অ্যাসিড কোত্থেকে আসবে, অ্যাসিড অবশ্যই কোত্থেকে আসবে, ব্যাকটেরিয়াল অ্যাসিড। সে ব্যাকটেরিয়াল অ্যাসিডের মধ্যে অ্যাসিডের নাম আছে আবার একটা, মোস্ট কমনলি যে অ্যাসিডটা রেসপন্সিবল সেই অ্যাসিডের নাম কি, ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিড মানে সেখানে কি থাকে, হাইড্রোজেন আয়ন, রাইট? তার মানে এই হাইড্রোজেন আয়নটা কি করবে, এখানে কি এটা দেখাইলাম, এটা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটেরিয়াল। তাহলে অর্গানিক ম্যাটেরিয়াল কিন্তু পারমিয়েবল, অর্গানিক ম্যাটেরিয়াল কি, পারমিয়েবল, পারমিয়েবল টু অ্যাসিড। তখন এই হাইড্রোজেন আয়নটা কি করবে, এই অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে কোথায় ঢুকবে, এনামেল সারফেসে ঢুকে পড়বে। ঢুকে পড়লেই তো এবার কি করবে, ও তো ঢুকে পড়ছে,
ঢুকে পড়ার পরেও কি করে এবার, এবার সে কি করে, সে তো ঢুকে পড়ছে, এই ঢুকার পরেই সে কি করে, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে ব্রেক ডাউন করে। হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের স্ট্রাকচারের নাম কি, CA10, PO4 6 আর OH2। সে যখনই ঢুকে পড়বে তখনই সে কি করবে, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে ব্রেক ডাউন করে। প্রথমে কিন্তু ব্রেকডাউন হবে না, প্রথমে হাইড্রোজেন আয়নটা অর্গানিক ম্যাটেরিয়ালকে পারমিয়েট করে এনামেলে ঢুকবে, দেন হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে কি করবে, ব্রেকডাউন করবে। জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে ঢুকলো, ঢুকার পরে দেন কি করবে, দেন হাইড্রোক্সি অ্যাপাটাইটকে ভাঙা শুরু করবে। ওকে, এখানে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকতেছে না, টুথের সারফেসে কি ঢুকছে, হাইড্রোজেন আয়ন। ওকে, এখানে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকে নাই, ব্যাকটেরিয়া কোথায় আছে, কোথায় আছে সেটা আমরা একটু পরেই বলতেছি। বাট ব্যাকটেরিয়া কিন্তু এখানে ঢুকে নাই, এখন এখনো কে ঢুকছে, শুধুমাত্র হাইড্রোজেন আয়ন। ওকে, হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়নটা ঢুকছে, ঢুকে সে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে ব্রেকডাউন করছে। ব্রেকডাউন করার পর এখানে কি হয়েছে, তো ব্রেকডাউন করার পর এখানে তোমার ক্যারিজ ইনিসিয়েশন হয়েছে। তো এই যে এনামেল ক্যারিজের হচ্ছে চারটা লেয়ার থাকে। ওকে, চারটা লেয়ার, চারটা লেয়ারের নাম হচ্ছে কি, ট্রান্সলুসেন্ট লেয়ার, ট্রান্সলুসেন্ট, এটা হচ্ছে ডিপেস্ট লেয়ার। ঠিক আছে, একদম ভিতরে, মানে ধরো এই যে যদি ঢুকে পড়ে তাহলে এই সবচেয়ে নিচে এই পর্যন্ত ক্যারিজ আসছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট লেয়ার। এর উপর একটা লেয়ার, আর এর একটা লেয়ার, আর একটা সারফেস লেয়ার, বিষয়টা হচ্ছে এরকম। তো ধরো ট্রান্সলুসেন্ট, আমি ফিগারে দেখাবো একটু পর, ট্রান্সলুসেন্ট এটা হচ্ছে কি ডিপেস্ট লেয়ার, ডিপেস্ট। ট্রান্সলুসেন্টের পরেই হচ্ছে তোমার আসে ডার্ক জোন। কি আসে, ডার্ক জোন। দেন আসে বডি, অ্যান্ড ফাইনালি সারফেস লেয়ার, অর্থাৎ যেটা সবচেয়ে বাইরে থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখি, সারফেস লেয়ার। ওকে, তাহলে কি কি লেয়ার, ট্রান্সলুসেন্ট, ডার্ক জোন, বডি অ্যান্ড সারফেস লেয়ার। অর্থাৎ এটা কিন্তু আমি সিকোয়েন্সে লিখছি, তাহলে সবচেয়ে ডিপেস্ট এটা, তারপরে আসে এটা, তারপরে আসে এটা, আর সবচেয়ে বাইরে এটা। তাহলে এইটা হচ্ছে কি, ভিতর থেকে বাহিরে যদি আমরা বলি, ভিতর থেকে বাহিরে, এভাবেই হচ্ছে কি হয়, অগ্রসর মানে অগ্রসর হয় আর কি, এইটুকু। তাহলে এই যে চারটা লেয়ার, এখন আমি বলবো চারটা লেয়ার আসলে কি ঘটনা হয় এই চারটা লেয়ারে, এবং এই চারটা লেয়ারের একটা ফিগারও আমি দেখাবো। তো এই যে ট্রান্সলুসেন্ট লেয়ার, এটা সবচেয়ে ভিতরের লেয়ার, আর ডার্ক জোন, বডি অ্যান্ড সারফেস লেয়ার। এখন যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে বডি, এই বডির লেয়ারে সবচেয়ে বেশি কি থাকে, ডিমিনারেলাইজেশন হয়, তাই তো, ডিমিনারেলাইজেশন অকার্স মোস্ট ইয়ার। ওকে, তাহলে এখানে সবচেয়ে বেশি ডিমিনারেলাইজেশন হয় এবং সবচেয়ে কম হয় এই লেয়ারে। এই জন্যই কিন্তু আমরা যখন ক্যারিজের সংজ্ঞা পড়ি তখন আমরা দেখবো যে একটা কথা আছে, সাব সারফেস ডিমিনারেলাইজেশন। কথাটার সাথে কি আমরা পরিচিত, সাব সারফেস ডিমিনারেলাইজেশন? কেন বলা হয় এটাকে সাব সারফেস ডিমিনারেলাইজেশন, কখনো কি মাথায় এই জিনিসটা খেলছে? এটার কারণ হচ্ছে কি, যখন এই যে ক্যারিজ ইনিসিয়েশন হয়, ব্যাকটেরিয়াটা ভিতরে, সরি, অ্যাসিডটা ভিতরে গিয়ে কি করে, এনামেলের যে স্ট্রাকচার সেটা ব্রেকডাউন করে। এই যে ডিমিনারেলাইজেশন গুলা কিন্তু ভিতরে হচ্ছে, কিন্তু আমাদের স্যালাইভাতে কি আছে, স্যালাইভাতে কি, স্যালাইভার কাজ কি, স্যালাইভাতে কিন্তু ফ্লোরাইড থাকে। ওকে, এই যে ফ্লোরাইড থাকে, সেই ফ্লোরাইডটা কি করে, সেই ফ্লোরাইডটা এসে যে বাইরের সবচেয়ে সবচেয়ে বাইরের যে লেয়ারটা আছে না, সারফেস লেয়ার, সেখানে রিমিনারেলাইজেশন করে, রিমিনারেলাইজেশন করে। বুঝতেছি কি ব্যাপারটা? ফ্লোরাইড কি করে, স্যালাইভাতে যে ফ্লোরাইড আছে সেটা হচ্ছে সবচেয়ে বাইরের যে লেয়ার, সারফেস লেয়ার, সেখানে কিন্তু রিমিনারেলাইজেশন করে ফেলে। যেই কারণে বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে যে কি বাইরের লেয়ারটা অনেক হার্ড হয়ে আছে, কারণ সেখানে ফ্লোরাইড ইনকর্পোরেশন হয়ে লেয়ারটা কিন্তু শক্ত করে দিছে। কিন্তু অ্যাসিডটা কিন্তু ভিতরে কি করছে, ডিস্ট্রাকশন করছে, সেখানে কিন্তু ডিস্ট্রাকশন হয়েছে ভিতরের লেয়ার গুলাতে, কিন্তু বাইরে থেকে কিন্তু লেয়ারটা কি হার্ড একটু দেখা যায়। কিন্তু আমরা যখন ক্যারিজ প্রোব দিয়ে হচ্ছে বা পেরিওডন্টাল প্রোব দিয়ে জোরে প্রেসার দিব তখন কিন্তু জিনিসটা ভেঙে পড়বে, কারণ বাইরে যদিও মনে হচ্ছে ফিটফাট কিন্তু ভিতরে কিন্তু সদরঘাট হয়ে আছে, বিষয়টা এরকম। ভিতরে কিন্তু ডিমিনারালাইজেশন অনেক, কিন্তু বাইরে কি, বাইরে যখন ফ্লোরাইডটা এসে সারফেস লেয়ারে কি করে, রিমিনারালাইজেশন করে, সেই জন্য বাইরে থেকে জিনিসটা কি একটু হার্ড মনে হয়।
এই জন্যই বলে সাব সারফেস ডিমিনারেলাইজেশন, কারণ যেই সারফেসের নিচে হচ্ছে ডিমিনারেলাইজেশন, আর সারফেসে তো রিমিনারেলাইজেশন করে ফেলতেছে, কে করতেছে? ফ্লোরাইড ফ্রম স্যালাইভা। বুঝছো ব্যাপারটা? তাহলে কেন সাব সারফেস ডিমিনারেলাইজেশন বলে? আশা করি এরপর আর কনফিউশন থাকবে না। তাহলে এই কারণেই বলে সাবসারফেস ডিমিনারেলাইজেশন, কারণ সারফেসে তো রিমিনারেলাইজেশন একজন করছে, সে হচ্ছে ফ্লোরাইড, কিন্তু নিচে তো সে যাইতে পারে না, নিচের গুলাতে তো কিন্তু ডিমিনারেলাইজেশনটাই ডমিনেন্ট। এখন তোমার মাথায় কি এই জিনিস আসে যে একবার কি ডিমিনারেলাইজেশন শুরু হলে ওটা থামে না? অবশ্যই থামে। যদি আমরা আমাদের যে ফেভারেবল কন্ডিশন ব্যাকটেরিয়ার, মানে অ্যাসিডের যে ফেভারেবল কন্ডিশন ব্যাকটেরিয়াল অ্যাসিডের, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট ইনটেক কমাই দিলাম, ফার্মেন্টেবল কার্ব ইনটেক কমাই দিলাম। তারপর হচ্ছে আমার যে টাইমিং, ফ্রিকুয়েন্সিটাও কমালাম, ফ্রিকুয়েন্সি অফ ইনটেক কমালাম। তারপর কি করলাম? ওরাল হাইজিনও ভালো মেনটেন করি, ওরাল হাইজিনও গুড। যদি এগুলো আমরা মেনটেন করি তখন কিন্তু ওই অ্যাসিড, বাইরে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটা কিন্তু আর ভিতরের দিকে, মানে সেই অ্যাসিডটা কিন্তু নর্মালি আমাদের কি হয়ে যাবে, বাফারিং হয়ে যাবে, এবং অ্যাসিডই তো তৈরি করতে পারবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি আমরা ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট ইনটেক কমাই দিই তাহলে কি অ্যাসিড তৈরি হবে? অ্যাসিডও কমে যাবে, রিডিউসড অ্যাসিড প্রোডাকশন, অ্যাসিড প্রোডাকশন হবে না। তাইলে ভিতরে গিয়ে ডিমিনারালাইজেশনটা কে করবে, তাই না? অ্যাসিড প্রোডাকশনই তো কমে গেছে। তার মানে ক্যারিজ কিন্তু আর প্রোগ্রেস হবে না। তার মানে কি, যদি আমরা ব্যাকটেরিয়ার অ্যাসিডের যেই ফেভারেবল কন্ডিশন সেটা যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু ক্যারিজের প্রোগ্রেশনটা বন্ধ হয়ে যাবে। কি হবে? ক্যারিজের প্রোগ্রেশনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে অ্যারেস্টেড ক্যারিজ। কি বলে? অ্যারেস্টেড ক্যারিজ, অ্যারেস্টেড ক্যারিজ। যদি কি করি আমরা, ফেভারেবল কন্ডিশনটাকে কি করতে পারি, ব্লক করে দিতে পারি, তখন সে আর অ্যাসিডও পাবে না, আর অ্যাসিড না থাকলে তো কোনো ডিমিনারেলাইজেশন হবে না টুথের। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যারেস্টেড ক্যারিজ। অ্যান্ড এই যে তখন কি হবে, ক্যারিজটা যতটুকু আগাইছিল ওখানে গিয়ে সেই থেমে যাবে। এখন আমি একটা ফিগার দেখাচ্ছি, এই যে এখানে আমাদের যদি এটা হচ্ছে টুথ হয় আর এটা হচ্ছে এনামেল, হুম, এই যে এনামেলটা দেখাইলাম, এই এনামেলের একটা অংশ কাটি এখানে দেখাইছি। ঠিক আছে, তাহলে জিনিসটা কি, এই যে সবচেয়ে বাইরের লেয়ার হচ্ছে এইটা, এটা হচ্ছে কি সারফেস লেয়ার দেখতেছি। এই যে দেখতেছো এখানে কিন্তু কি এটা ইয়েলো কালার না, কারণ এখানে কি হয়েছে, রিমিনারেলাইজেশন হয়েছে। এই লেয়ারে কি হয়, রিমিনারেলাইজেশন। এটা সবচেয়ে বাইরের লেয়ার অর্থাৎ সারফেস লেয়ার। এই সারফেস লেয়ারে কি হয়েছে, রিমিনারেলাইজেশন হয়েছে, এই জন্য এটা কিন্তু হলুদ, কারণ এখানে রিমিনারেলাইজেশন হয়েছে। অর্থাৎ নিচে যে ক্যারিজ, নিচের অংশটুকুতে হচ্ছে ক্যারিজ হয়ে আছে, নিচের অংশটুকুতে কি আছে, ডিমিনারেলাইজেশন আছে, এই জন্য এটা ব্ল্যাক কালার হয়ে আছে। বুঝতে পারছি কি ব্যাপারটা? এই যে বডি, তারপরে অংশটা হচ্ছে ডার্ক জোন, এন্ড সবচেয়ে ভিতরে হচ্ছে কি ট্রান্সলুসেন্ট জোন, আর ভিতরে হচ্ছে নর্মাল এনামেল, এই যে এনামেল। অর্থাৎ এইটুকু পর্যন্তই আমার কি ক্যারিজটা প্রোগ্রেস হয়েছে, এটা হচ্ছে কি আপ টু দিস ক্যারিজ প্রোগ্রেস। বুঝতেছি কি ব্যাপারটা? তাহলে ক্যারিজ কিন্তু এতটুকু পর্যন্ত প্রোগ্রেসড হয়েছে আর ভিতরে যাইতে পারে নাই। অর্থাৎ এখানে এসে সে কি হয়ে গেছে, অ্যারেস্টেড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়াই তো কি অ্যারেস্টেড। তাহলে এখানে সে অ্যারেস্টেড আর বাকিটা হচ্ছে নর্মাল এনামেল। এখন আমরা যদি আবার ওই যে কার্বোহাইড্রেট, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খাওয়া বাড়াই দিই, ঘন ঘন খাই, ঠিক মতো ওরাল হাইজিন মেনটেন না করি, তাহলে কি হবে? তাহলে এই যে ক্যারিজটা আবার কি হবে, অগ্রসর হবে, নিচের দিকে যাবে, এনামেলটাকে ডিস্ট্রাকশন করবে, ডেন্টিনে যাবে, আলটিমেটলি পাল্পে যাবে, বিষয়টা হচ্ছে এইভাবে আগাবে। কিন্তু আমি যদি ফেভারেবল কন্ডিশন হতে না দেই তাহলে কিন্তু ক্যারিজটা এতটুকুতেই থেমে থাকবে, আর আগাবে না। তাহলে এই লেয়ার গুলো আশা করি চিনছি। এই যে সবচেয়ে বাইরে কি সারফেস লেয়ার, যেখানে রিমিনারেলাইজেশন হয়ে গেছে বাই ফ্লোরাইড ফ্রম স্যালাইভা। ওকে, তাহলে স্যালাইভাটা কত ইম্পর্টেন্ট। স্যালাইভাতে যদি এনাফ ফ্লোরাইড থাকে তাহলে কিন্তু এই ক্যারিজের প্রোগ্রেশন অনেক কিন্তু কমে যাবে। তারপর হচ্ছে সাব সারফেস, এই যে বডি, এখানে কিন্তু ডিমিনারালাইজেশন, এই জন্য পুরাটা ব্ল্যাক হয়ে আছে। তারপর হচ্ছে ডার্ক জোন,
ঠিক আছে, ক্যারিয়াস লেশিয়াল এখানে প্রোগ্রেস হচ্ছে। আর ট্রান্সলুসেন্ট জোন, এই যে এটা ট্রান্সলুসেন্ট জোন। ঠিক আছে, তো এগুলার নাম কেন? নাম হচ্ছে কি, এই যে ডার্ক জোন এখানে কি থাকে, বাতাস থাকে, এয়ার। এই জন্য এখানে যখন তোমার লাইট পাস করে, লাইট পাস করে না, সেই জন্য এটা ডার্ক দেখায়। আর এই যে ট্রান্সলুসেন্ট জোন, এখানে লাইট পাস করা যায়, এই জন্য প্রবাবলি এটা মানে লাইট পাস করলে এটা দেখতে ট্রান্সলুসেন্ট হয়, এই জন্য ট্রান্সলুসেন্ট জোন। এই যে মানে মাইক্রোস্কোপের নিচে যেরকম দেখা যাচ্ছে সেই অনুযায়ী আর কি নাম হয়েছে, আর কিছু না। ওকে, তাইলে এইটাই হচ্ছে আমার কি, এই যে ক্যারিজের চারটা, এনামেল ক্যারিজের চারটা লেয়ার। আমরা কিন্তু পড়তেছি এনামেল ক্যারিজ, আমরা ডেন্টিন ক্যারিজ যে যাই নাই, শুধু এনামেলে আছি। এনামেলটা যদি আমি কন্ট্রোল করতে পারি, অবশ্যই সেটা ডেন্টিনে যাবে না। আমাদের উদ্দেশ্য কি, আমাদের মেইন গোল থাকবে কি, আমরা এটাকে বন্ধ করার, এটা প্রোগ্রেশনটা অ্যারেস্ট করার। আমরা চেষ্টা করব প্রোগ্রেশন যাতে আর না হয়। তাইলে কিন্তু আর ডেন্টিন ইনভলভমেন্ট হবে না এবং পালপো ইনভলভমেন্ট হবে না। বুঝতেছি ব্যাপারটা? এই যে চারটা লেয়ার আমাদেরকে কিন্তু চিনতে হবে। এই যে এখানে আরেকটা ফিগারও দিলাম। এই যে সবচেয়ে বাইরের লেয়ার কি, সারফেস। সারফেসের নিচে হচ্ছে কি, বডি। এন্ড দেন হচ্ছে ডার্ক জোন। এন্ড ফাইনালি হচ্ছে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট। যদিও এটা তত ভালো দেখা যাচ্ছে না, এটাতেই বেটার দেখা যাচ্ছে আই গেস। তো জিনিসটা খেয়াল রাখতে হবে যে লেয়ার গুলা কোনটা। আমরা বইতেও পড়বো যে সারফেস লেয়ার, তারপর হচ্ছে বডি, ডার্ক জোন, এই সেই, কিন্তু লেয়ারটা আসলে যে কোথায় আছে সেটা কিন্তু চেনা দরকার। তাহলে এই যে দেখলাম, এটা খেয়াল রাখতে হবে। এখন আরেকটা জিনিস আমি বলি যে ক্যারিজের সাথে একটা খুব ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে কি জানি আমরা, প্লেক। কি নাম? প্লেক। আজকে একটু প্লেক নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, এই যে প্লেক জিনিসটা কি, প্লেক হচ্ছে ওই যে আমরা যদি আহ মানে টুথ ঠিক মতো ওরাল হাইজিন মেনটেন না করি, ওরাল হাইজিন মেনটেইন না করি, ঠিক আছে, তখন কি হবে? ফার্স্ট অফ অল আমি ব্রাশ করতেছি না, তখন দাঁতের সারফেসে কি হবে, স্যালাইভারি যে গ্লাইকোপ্রোটিন সেটা এসে জমবে। ঠিক আছে, স্যালাইভাতে তো সবসময় কি থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, তাই না? স্যালাইভাতে তো গ্লাইকোপ্রোটিন থাকে, সেটা এসে প্রথমে জমবে। তো গ্লাইকোপ্রোটিন জমলো, তারপরে আমরা খাবার খাই, তাহলে প্রথমে গ্লাইকোপ্রোটিন, তারপর হচ্ছে ফুড ডেব্রিজ, ফুড ডেব্রিজ, আর হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই যে এই সবগুলা জিনিস, এই তিনটা জিনিসই এসে কি হবে, এখানে অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন হয়ে একটা মোটা লেয়ার তৈরি করবে। ঠিক আছে, সাদা কালারের একটা লেয়ার তৈরি করে। আমরা নিশ্চয়ই প্ল্যাগ চিনি, আসলে পেশেন্টের মুখ দেখেই চিনা যায়, অথবা আমাদেরও অনেকের হয়তো থাকতে পারে। এই যে এই তিনটা জিনিস মিলে কি তৈরি হয়, প্ল্যাক তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্ল্যাকে স্যালাইভারি গ্লাইকোপ্রোটিন আছে, ফুড ডেব্রিজ আছে, ব্যাকটেরিয়া আছে। কখন হবে? মেইনলি হয় হচ্ছে যদি ওরাল হাইজিন ঠিক মতো মেনটেন না করি, এছাড়া অনেক কারণে হতে পারে। কেউ যদি মাউথ ব্রিদিং করে, হ্যাঁ, তখন হতে পারে। অথবা কারো যদি ড্রাই মাউথ থাকে, অনেক কারণ আছে। কারো যদি অর্থোডন্টিক মানে টুথ যদি আঁকা বাঁকা থাকে, কারো যদি অর্থোডন্টিক ট্রিটমেন্ট চলতেও থাকে, তখনও কিন্তু তার অ্যাকুমুলেশন হতে পারে, কারণ তারা তো ঠিক মতো ক্লিন করতে পারে না ওই সময়। এরকম অনেক রিজন হতে পারে। মেইন কথা হচ্ছে ওরাল হাইজিন ঠিক মতো মেনটেন না করে, এছাড়া আরো কারণ আছে। এটাই মেইনলি মনে রাখি। তো তখন হচ্ছে কি হয়, প্ল্যাক হয়। এখন এই যে প্ল্যাকের মধ্যে কি আছে, ব্যাকটেরিয়া আছে, রাইট? এই প্ল্যাকে কিন্তু কি আছে, ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া তো সবসময় থাকবে, প্ল্যাক আছে মানে সেখানে ব্যাকটেরিয়া আছে। কিন্তু আমরা যদি ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খাই, তখন কি হবে, এই কার্বোহাইড্রেটের ডেব্রিজও তো এখানে গিয়ে জমবে। এবং ব্যাকটেরিয়া, এখানে যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা কি করবে, এই ফুড ডেব্রিজ, এই যে ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট কে ইউটিলাইজ, ফার্মেন্ট করেই কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে। তাহলে অ্যাসিডটা কোত্থেকে আসতেছে জানি আশা করি, এই যে প্ল্যাকের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, তারা ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট যখন পাবে, তারাই সেটাকে ফার্মেন্ট করে অ্যাসিড প্রডিউস করবে। তখনই সেই অ্যাসিড গিয়ে কি করবে, টুথে ডিমিনারেলাইজেশন করবে। এখন দেখো, সব মানুষেরই কিন্তু প্ল্যাক থাকলে কিন্তু কি হবে না, ক্যারিজ হবে না। কারণ প্ল্যাক থাকলে তখনই ক্যারিজ হবে যখন তুমি ব্যাকটেরিয়াকে ফুডের যোগান দিতে পারতেছো, যখন ব্যাকটেরিয়াকে কি দিচ্ছ, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট দিচ্ছ। তুমি যদি তাকে এই ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট না দাও, তোমার মুখে যতই প্ল্যাক থাকুক না কেন, তোমার কিন্তু অ্যাসিডও আসবে না, ক্যারিজও হবে না। এই প্ল্যাক থাকলে যে ক্যারিজ হবে, বিষয়টা এরকম না। তখনই হবে যখন কি হবে, তুমি ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খাচ্ছো এবং ব্যাকটেরিয়া সেটা ইউটিলাইজ করে অ্যাসিড তৈরি করতেছে। এন্ড দেন হচ্ছে দ্যাট লিডস টু ক্যারিজ ইনিসিয়েশন, প্রোগ্রেশন, আর হোয়াট এভার ইউ কল ইট। তাহলে জিনিসটা এই আর কি। এইটা হচ্ছে প্ল্যাকের সাথে আমার ক্যারিজের কিন্তু সম্পর্ক। প্ল্যাকে কিন্তু ব্যাকটেরিয়া গুলা মূলত
বাসা বাঁধে। এটাকে বলা হয় এক ধরনের কি, বায়োফিল্ম। প্ল্যাক হচ্ছে একটা কি, বায়োফিল্ম। ঠিক আছে, বায়োফিল্ম এটা একটা ইকোসিস্টেম। এখানে কিন্তু অনেক টাইপের ব্যাকটেরিয়া থাকে, অ্যারোবিক অ্যানারোবিক সবাই মিলেমিশে থাকে, ওরা এক ধরনের কি, একটা ইকোসিস্টেম তৈরি করে। এবং এই এই যে ইকোসিস্টেম, প্রথমে ধরো থাকে কি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তারপর সেখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াও অ্যাকুমুলেশন হয়, তখন এটা হচ্ছে তোমার আরো বেশি ক্ষতিকর হয়। তখন যখন তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া বেশি বেশি এখানে আর কি অ্যাকুমুলেশন হয় এই প্ল্যাকের মধ্যে, তখন সেটা হচ্ছে বেশি ডিজাস্ট্রাস হয়। সেই প্ল্যাক থেকে তোমার মেইনলি জিঞ্জিভাইটিস হয়, পেরিওডন্টাইটিস হয়, তখন আরো বেশি প্রবলেম হয়। কিন্তু এমনিতে ক্যারিজের কথা যদি চিন্তা করি, তাহলে এই প্ল্যাকের মধ্যে ব্যাকটেরিয়া যখন কার্বোহাইড্রেট পাবে, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, তখনই অ্যাসিড করবে, তখনই হচ্ছে ডিমিনারালাইজেশন হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এইটুকু হচ্ছে আজকের কথাবার্তা। আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টা। থ্যাংক ইউ।